প্রবাসের টুকিটাকির এখনকার পর্বে স্বাগত বার্লিন, জার্মানি থেকে। আমাদের পিছনে যে পার্ক মতো বা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু এই জায়গাতেই 1945 সালে হিটলারের পাতাল ঘর বা বাংকার ছিল এবং এখানেই তিনি আত্মহত্যা বা সুইসাইড করেন। সঙ্গে থাকুন, আজকে শুরু করছি আমাদের এপিসোড বার্লিনের দ্বিতীয় দিন। কালকে আমরা বার্লিন এসে পৌঁছেছি, এটা আমাদের মোটামুটি সেকেন্ড ডে বার্লিনে। গতকাল কিছুটা একটা গ্লিম্পস পেয়েছিলাম, তো আজকে আমরা একটু ডিটেল ওই জায়গাগুলো সব ঘুরবো। আর এটা হচ্ছে ব্রান্ডেনবার্গ মেট্রো স্টেশন। আর এই মেট্রোগুলোতে কোনো জায়গাতে লেখা আছে দেখবেন এস, কোনো জায়গাতে লেখা আছে ইউ। এগুলোর কিন্তু একটা স্পেশাল মিনিং আছে, তো আমরা যেদিন ট্রেনে চড়বো সেদিন এগুলো এক্সপ্লেন করবো। ভেরি ইন্টারেস্টিং। সামনেই দেখা যাচ্ছে ব্রান্ডেনবার্গ গেট। ব্রান্ডেনবার্গ গেটই হচ্ছে বার্লিনের সব থেকে ভিজিটেড প্লেস। মানে যে কোনো ট্যুরিস্ট এই ব্রান্ডেনবার্গ গেট না দেখে কিন্তু জার্মানি ছাড়ে না। আজকে কিন্তু ভিড় অনেক বেশি। রিক্সা, পুরো দেশি রিক্সা। বার্লিনের এই পার্টটা ছিল কমিউনিস্ট বা রাশিয়ার অধীনে। পুরো ব্রান্ডেনবার্গ গেটটাই ছিল অ্যাকচুয়ালি রাশিয়ার অধীনে। আমি দেখাচ্ছি ওখানে কোন জায়গাটা দিয়ে দেওয়ালটা চলে গেছিল। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোটেল অ্যাডলন। এখান থেকেই মাইকেল জ্যাকসন তার বোধহয় কয়েক মাসের ছেলেকে জানলা দিয়ে ঝুলিয়ে দেখিয়েছিল, সেই নিয়ে কি হইচই। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হোটেল অ্যাডলনের কি অবস্থা হয়েছিল দেখুন, পুরো ধ্বংস হয়ে গেছিল। যে গল্পটা আগের ভিডিওতে বিশদভাবে বলেছিলাম, পূর্ব জার্মানি থেকে বা পূর্ব বার্লিন থেকে লোকে পশ্চিম বার্লিনে পালিয়ে যেতে চেয়েছিল বলে বা পালিয়ে যাচ্ছিল বলে 1961 সালে এখানে একটা বিশাল পাঁচিল তোলা হয়। সেই পাঁচিলের দৈর্ঘ্য ছিল প্রায় 150 মাইল। আমরা এখন যাচ্ছি পশ্চিম বার্লিনের দিকে, এই গেটের থ্রু দিয়ে। তো আমি এখন পার হব পূর্ব বার্লিন থেকে পশ্চিম বার্লিনে। এটা হচ্ছে একটা ঐতিহাসিক মুহূর্ত। এত ছবি দেখেছি, এত ইউটিউবের ভিডিও দেখেছি। আমি হয়তো আগেও অনেকবার বলেছি, ছোটোবেলা থেকেই আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই বার্লিন, নট ইভেন আমেরিকা ব্যাপারে, জার্মানির ব্যাপারে আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড। আই হ্যাড এ ড্রিম টু বি ইন বার্লিন। তো এই হচ্ছে একদম মাঝের দরজা দিয়ে আমি বেরোচ্ছি তো বললাম, এই যে পেরিয়ে গেলাম। এইখানে ছিল পাঁচিল, আমি দেখাচ্ছি একটু পরে কোন দিকে পাঁচিল দিয়ে দেওয়া হয়েছিল। এই যে দেখা যাচ্ছে এই ইট, এই যে দেখা যাচ্ছে ইটের পাঁচিল, এইটা ছিল পাঁচিল অ্যাকচুয়ালি। বার্লিন ওয়াল এদিকে গিয়েছিল। এই পাশটা ছিল পূর্ব বার্লিন আর এদিকটা ছিল পশ্চিম বার্লিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ব্রান্ডেনবার্গ গেটের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছিল। দেখুন না কি অবস্থা হয়েছিল তখন। এখন দাঁড়িয়ে আছি বেসিক্যালি পশ্চিম বার্লিন বা তখনকার দিনের পশ্চিম জার্মানি, ওয়েস্ট জার্মানির পার্টে। এই যে স্কোয়ারটা দেখা যাচ্ছে, এইখানেই তখনকার প্রেসিডেন্ট 1987-এ রোনাল্ড রেগান অ্যাকচুয়ালি একটা ভাষণ দিয়েছিল যে ফ্রিডম আনতে গেলে গর্বাচেভকে বলেছিল, মিস্টার গর্বাচেভ, টিয়ার ডাউন দ্যাট ওয়াল। আমি তো দেখালাম আপনাকে ওয়ালের জায়গাটা কোথায়, তো সেই পাঁচিলটাকে ভেঙে দিতে বলেছিল। সেই ভিডিওর একটা ক্লিপস আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। মিস্টার গর্বাচেভ, টিয়ার ডাউন দিস ওয়াল। পাঁচিলটা ডিভাইডার ছিল, আর ফ্রিডম হচ্ছে যে পাঁচিল ভেঙে দিয়ে রিইউনিফিকেশন। রেগন এখানেই বক্তৃতা দিয়েছিল। তার আগে অবশ্যই জন এফ কেনেডিও এসেছিল, এখানে বক্তৃতা দিয়েছিল। And when one man is enslaved, all are not free. All free men, wherever they may live, are citizens of Berlin. And therefore, as a free man, I take pride in the words, Ich bin ein Berliner. এখানে নাকি এরকম 9টা গেট ছিল, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ে
বাকি সব গেটগুলোই ধ্বংস হয়ে গেছে, একটা গেটই মোটামুটি বেঁচে ছিল, এবং এই গেট দিয়েই জেনারেলি পূর্ব এবং পশ্চিম বার্লিনের লোকরা যাতায়াত করত 1961 সালের আগে পর্যন্ত। তারপরে 1961 সালে যেটা বলেছিলাম আগে, এখানে একটা পাঁচিল তুলে দেওয়া হয়। আরও একটা জিনিস, বেশিরভাগ গেটই তৈরি হয়েছিল কিন্তু অষ্টাদশ শতাব্দীতে, মানে ওই 1800 সালের প্রথম দিকে বা কিছু। তখনকার যারা রাজা ছিল তারা এই গেটগুলো করেছিল। কত ইতিহাস, কত লোক যে এখানে মারা গেছে। আমরা এখন এই ঐতিহাসিক চত্বরের সামনে দিয়ে হাঁটছি, রোদ ওঠেনি, বেশ ঠান্ডাও আছে, 9 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন যে জায়গাটায় যাব সেটা হচ্ছে একটা ইমোশনালি চার্জড এলাকা, আমি ওখানে গিয়ে বলছি। আপনারা যা ভাবছেন এগুলো কিন্তু কবর নয়, এগুলো হচ্ছে স্মৃতিসৌধ। বলছি ব্যাপারটা সম্বন্ধে ডিটেলে। আর এখন যে জায়গাটার সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হলোকস্ট মিউজিয়াম। যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবথেকে জঘন্যতম ঘটনা যেটা ঘটে থাকে সেটা হচ্ছে ইহুদি নিধন। এই যে স্টোনগুলো দেখছেন এগুলো কিন্তু কবর নয়, কিন্তু একটা স্মৃতিসৌধ। এখানে প্রায় 2700টার মতো এরকম স্টোন আছে, যদিও যুদ্ধে মারা গিয়েছিল প্রায় 60 লক্ষ ইহুদি বা জু। তো তাদের স্মৃতির জন্য এখানে সমস্ত জার্মানিতে বা বিশ্বযুদ্ধে যতজন মারা গেছে সবার স্মৃতির উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই হিস্টোরিক্যাল মনুমেন্ট বা স্মৃতিসৌধ। এখানে শিশু, বাচ্চা, বয়স্ক, নারী, মহিলা, পুরুষ সবাই প্রচুর লোকই নিধন করা হয়। তো তার স্মৃতি হিসেবে এখানে একটা মনুমেন্ট তৈরি করা হয়েছে এবং প্রচুর ভিজিটারও আসে। তো আমরা যাবো এখন ওই এলাকাটাতে। আমরা এখন ওই মনুমেন্টের ভিতরে, জুইশ মনুমেন্টের ভিতরে, হাজার হাজার রোজ। দিস ইজ রিয়েলি হিস্টোরিক্যাল প্লেস। এটা শুধু ইহুদি নিধনের জন্যই তৈরি করা হয়নি, এটা মনে করিয়ে দেয় যে যুদ্ধের ভয়াবহতা এবং সাধারণ মানুষ কিভাবে এফেক্টেড হয়, সেটাই হচ্ছে উদ্দেশ্য এই মনুমেন্ট তৈরি করা। যতটা জানি এর একটা বেসমেন্টে মিউজিয়াম আছে, সেখানে সব লেখা আছে অত ডিটেল। সেই 60 লক্ষ ইহুদি বা জু যে মারা যায় তাদের সম্বন্ধে অনেক কিছু লেখা আছে, কি ঘটেছিল না ঘটেছিল। দুপাশেই দেখুন, শুধু এক পাশে নয়, এইদিকে চলে গেছে। খুবই একটা দুঃখজনক অধ্যায়। যে কোনো যুদ্ধই দুঃখজনক, কিন্তু এটা সেটাকেই মনে করিয়ে দেয় যে যুদ্ধ কতটা ভয়াবহ। তার জন্যই এটা তৈরি করা হয়েছে। 2003 সালে অ্যাকচুয়ালি জার্মানি রিউনিফিকেশনের পরে এটা তৈরি হয়। পাঁচিল অনুযায়ী এটা হয়তো পূর্ব জার্মানির দিকেই ছিল। আর একটা ব্যাপার, সেটা আমি পরে বলবো, এই পাঁচিল কিন্তু কোনো স্ট্রেট লাইন ছিল না, পুরো জিগজ্যাগ ছিল। কারোর ঘরের উঠান দিয়ে চলে গেছে, কারোর বাড়ির পাশ দিয়ে চলে গেছে, রাস্তাকে ডিভাইড করে দিয়েছে। তো ইট ওয়াজ রিয়েলি পেইনফুল। 1961 সাল থেকে 89 সাল পর্যন্ত সেই পাঁচিল ছিল। এখন পাঁচিল ভেঙে দেওয়া হয় 3 ডিসেম্বর, আমার যতটা মনে পড়ছে, 1989-এ। জার্মানি তখন আবার ইউনিফাইড হয়ে যায়, দুটো জার্মানি মিলে যায়। যারা দেশ বিভাগের ইতিহাস তো আর নতুন করে বলার কিছু নেই। শহর বিভাগও কিন্তু মোস্ট পেইনফুল। যেখানে এত কনসেন্ট্রেটেড একটা শহর, সেটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া। কি করে ভাগ হয়েছিল সেটা বোধহয় আমি আগে বলেছিলাম, আরও পরে বলবো। আর একটা ট্র্যাজিক ব্যাপার হলো, এই সমাধি ক্ষেত্রের মোটামুটি হাফ মাইলের মধ্যেই আছে হিটলারের বাংকার, যেখানে 1945 সালের 30শে এপ্রিল তিনি সুইসাইড বা আত্মহত্যা করেছিলেন। হিটলারের আদেশে যাদেরকে মেরে ফেলা হয়েছিল সেই ইহুদিদের সমাধিক্ষেত্র এটা। আর ঠিক তার 200, 300, 500 মিটারের মধ্যেই হিটলারের নিজের বাংকার, যেখানে তাকে আত্মহত্যা করতে হয়েছিল।
একই বলে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। আগে যেখানে হিটলারের বাংকার বা সুরক্ষা গর্ভ ছিল, সেই জায়গাটা এখন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পরিণত হয়েছে। আর এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন 1945 সালে যেখানে বাংকার ছিল এবং বর্তমানে যেখানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স রয়েছে, এইখানেই কোনো এক পার্কিং লটের তলায় ছিল হিটলারের বাংকার। সেই বাংকারেই তিনি আত্মহত্যা করেন এবং পরে তার দেহটাকে এই বাইরে এনে পেট্রোল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ডাউনফল বলে একটা মুভি আছে, যদি আপনারা পারেন দেখে নেবেন। ইটস এ ভেরি ওয়েল পোর্ট্রেটেড। মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তখন কীরকম ছিল, যদি সেটাকে এখনকার পরিস্থিতিতে বসানো যায়, সেটা রয়টারের এই ভিডিওতে দেখানো হয়েছে। ইটস এ ভেরি খুব সুন্দর মিশ্রণ। তো বার্লিনের ট্যুরিস্ট ম্যাপে কিন্তু ওই হিটলারের বাংকার বা হিটলার যেখানে সুইসাইড করেছিল সেই জায়গাটা খুব একটা উল্লেখ নেই। বহুদিন ধরে এটাকে একটু গোপন রাখা হয়েছিল, একটাই কারণে, যাতে নতুন প্রজন্মের হিটলারের চেলাচামুন্ডারা যারা নয়া নাৎসি নামে পরিচিত সেই জায়গাতে গিয়ে একটা দরগা বানিয়ে না ফেলে বা একটা শ্রাইন তৈরি করে না ফেলে জায়গাটাকে বিখ্যাত করে তোলে। সেই জন্যই জার্মান গভর্নমেন্ট এটাকে যতদিন পারে আন্ডার কভার রেখেছিল। আপনারা তো দেশে বিদেশে সর্বত্রই দেখছেন আবার সেই নয়া নাৎসিরা বা যারা ফ্যাসিস্ট তারা আবার জেগে উঠেছে। যুদ্ধের পর বার্লিন এবং নাৎসিদের যে কি হাল হয়েছিল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। মোটামুটি মিত্র শক্তির দেশগুলোর কাছে দয়া ভিক্ষে করে তারা সারভাইভ করেছিল। এই নয়া নাৎসিরা আবার শুরু করেছে জার্মানি ফর জার্মানস, ঠিক যেভাবে হিটলার শুরু করেছিল 1933 সালে। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবেন তা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ। যাই হোক, এখন আমরা হলোকস্ট মিউজিয়ামে চলে এসেছি। এই হলোকস্ট মিউজিয়ামটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, মানে আবার ওই পাতালে। এখানে যেসব বর্ণনা দেওয়া আছে বা যেভাবে ডকুমেন্ট করা আছে, সত্যি কি ভয়াবহ হতে পারে মানুষের প্রতি মানুষের ঘৃণা, হিংসা, তা এখানে না দেখলে ঠিক বোঝা যাবে না। এই মিউজিয়ামের ভিতরে বিভিন্ন এক্সিবিশন, তারপর প্রজেক্টরে দেখানো হচ্ছে সেসব ভয়াবহতার কথা। যারা হলোকস্ট সার্ভাইভার ছিল তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আর এই যে ম্যাপটা দেখছেন, এটাই হচ্ছে সারা পৃথিবীতে বা সারা ইউরোপে যেখানে যেখানে কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, যেখানে ইহুদি নিধন হয়েছে। সো হলোকস্ট ইজ রিয়েল, হলোকস্ট ডিনাই করার কোনো কারণ নেই। 60 লক্ষ ইহুদি মারা গিয়েছিল সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, তবে বেশিরভাগই মারা গিয়েছিল কনসেন্ট্রেশন ক্যাম্পের ভিতরে। এই যে দেখুন না, এখানে কনসেন্ট্রেশন ক্যাম্পের কিছু ছবি রয়েছে। আমরা বার্লিনের কাছাকাছি এরকম একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে যাব আগামী কাল বা পরশু। আরও একটা কথা বলে নিই, সব ইহুদি কিন্তু কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা যায়নি। কিছু মারা গিয়েছিল পালাতে গিয়ে, কিছু লোক মারা গিয়েছিল অনাহারে, অবহেলায়। তাই আবার বলছি, আমাদের সবার কিন্তু ভাবা দরকার, ভাবতে শেখা দরকার, বিশেষত সাধারণ মানুষদের। কারণ হিটলারের সময় কিন্তু সাধারণ মানুষও তার পিছনেই ছিল, শুধুমাত্র এসএস বা হিটলারের সেনাবাহিনী এই ক্ষতি করেনি। সাধারণ জার্মান পাবলিকও কিন্তু তার প্রতিবেশী ইহুদিকে চিহ্নিত করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল বা নাৎসিদের হাতে তুলে দিয়েছিল। তাই বলছি যে আপনারাও ভাবুন, ধর্মে ধর্মে, শ্রেণীতে শ্রেণীতে হিংসা ছড়ানোর আগে ভেবে দেখবেন পরিণতি কি হতে পারে। শুরু হলো বৃষ্টি। এবার আমরা গিয়ে বাসে উঠে পড়বো, এই যে ট্যুর বাস, সেই ট্যুর বাসে উঠে পড়ে গিয়ে নামছি আর একটা অ্যাট্রাকশন পয়েন্টে। একদম হলোকস্ট মিউজিয়ামের সামনে একটা ইন্ডিয়া ক্লাব রেস্টুরেন্ট আছে, খোলা না বন্ধ যায় না, এখন বন্ধ। আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বার্লিনের আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেই সঙ্গে বার্লিনের আউটকার্টসেও গিয়েছিলাম। আস্তে আস্তে সেসব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।